স্যার, আসতে পারি? Yes, come. গুড মর্নিং স্যার, চা বা কফি কিছু দিব আপনার জন্য? Good morning. No thanks. ওয়েলকাম স্যার। আজকে পুরাতন পেশেন্ট দেখার ডেট ছিল, আমি কি একজন একজন করে ভেতরে পাঠিয়ে দিব? জি, পাঠিয়ে দিন। ওয়াহিদ তার কেবিনে বসে আছে। প্রতিদিন মূলত রোগী দেখাই তার কাজ। সপ্তাহে 2 দিন অপারেশনের ডেট থাকে তার। এত অল্প সময়েও অনেক যশ খ্যাতি রয়েছে তার। সারা দিন কাজেরও প্রচুর চাপ থাকে। রোগীর অ্যাপার্টমেন্ট সহ আরও যাবতীয় সমস্যা দেখাশোনার জন্য আছে তার অ্যাসিস্ট্যান্ট মিশকাত। সে প্রায় 1 বছর ধরে ওয়াহিদের সাথে আছে। ঝুমুর বসে আছে একটি আভিজাত্য পরিপূর্ণ বাড়ির ড্রয়িং রুমে। মিনিট 5 পরে সেখানে একজন সুদর্শন পুরুষের দেখা পাওয়া গেল। ঝুমুর কাঙ্ক্ষিত ব্যক্তির দেখা না পেয়ে আশাহত হলো। পুরুষটি ঝুমুরের সামনে গিয়ে বলল, কাকে চাই? মিস কনার সাথে দেখা করতে চাই। হোয়াট? বাই দ্য ওয়ে, আমি হচ্ছি কনার ফিয়ন্সে। ও আচ্ছা। হোয়াট আ সারপ্রাইজ! ঝুমুর, তুমি এখানে কিভাবে? কি ওয়াহিদ এসেছে? সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল কেয়া। কেয়াকে দেখে ঝুমুর উঠে দাঁড়ালো। না, আমি একাই এসেছি। আসলে আপু, আপনার সাথে আমার একটু কথা আছে। বেশ চমকালো কেয়া, কারণ ঝুমুরের সাথে তার তেমন কথা হয়নি। আমার সাথে? আচ্ছা, চা কফি কিছু দিতে বলি, তারপর না হয় রিল্যাক্সে বসে কথা বলবো। না, আমার একটু তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা ঠিক আছে, কনা তোমরা কথা বলো, আমি এখন আসি। বলে শাহিদ বাড়ি থেকে বেরিয়ে গেল। কনগ্রাচুলেশন আপনার বিয়ের জন্য। কেয়া হাসলো সামান্য। এনগেজমেন্টে গেলে সেদিন আর আজ কনগ্রাচুলেট করছো? বাহ, তুমি তো খুব ইউনিক। কি সেদিন আপনার এঙ্গেজমেন্ট ছিল? হ্যাঁ, তুমি কি জানো না সেদিন আমার এঙ্গেজমেন্ট ছিল? আর সেদিন তোমরা দুজনে হঠাৎ করে চলে এসেছিলে কেন? আমি এঙ্গেজমেন্ট সেরেমনি শেষ করে দেখি তোমরা নেই। পরে একজন ইভেন্ট ম্যানেজমেন্টের লোকের থেকে শুনলাম তোমরা চলে এসেছ। ঝুমুর চমকে উঠল। ঝুমুরের মাথা ঘুরতে লাগলো। সেদিন কোনার এঙ্গেজমেন্টের পার্টি ছিল, তাহলে তো কোনার নিচেই ছিল। আর নিজের অনুষ্ঠান ফেলে রেখে সেখানে যাবেই বা কেন? আর যদি ওয়াহিদকে পছন্দ করে তাহলে বিয়েই বা করছে কেন? না, এসব কোনা করতেই পারে না। ঝুমুর উঠে দাঁড়ালো। ঝুমুর কি বলবে কিছুই বুঝতে পারল না। আপু, আমি আসলে সেদিনের জন্য সরি বলতে এসেছিলাম। আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ওয়াহিদ আমাকে নিয়ে বাসায় চলে গেছিল। আপনার সাথে দেখাও করতে পারিনি আমরা। প্লিজ আপনি কিছু মনে করবেন না। আর আপু, আমি আজকে যাই, অন্য আরেক দিন এসে অনেকক্ষণ গল্প করব। আসলে বাসায় না বলেই চলে এসেছি। ওয়াহিদ একদিন এদিক দিয়ে যাওয়ার সময় আপনার বাসাটা দেখিয়েছিল, তাই ভাবলাম আজ একটু দেখা করে যাই আপনার সাথে। আরে কোনো সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। ভেবেছিলাম কি না হলো, না হলে ওয়াহিদ তো না বলে চলে যাওয়ার মতো ছেলে না। আর বাসা যেহেতু চিনে গেছো, মাঝে মাঝে চলে আসবে, একসাথে গল্প করব। আচ্ছা আপু, আমি এখন যাই। ঝুমুর দ্রুত পায়ে বাসা থেকে বেরিয়ে গেল। ঝুমুর শায়লা বেগমকে বান্ধবীর কাছে বই আনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। এতক্ষণ দেরি হচ্ছে দেখলে নিশ্চয়ই সন্দেহ করবে। আজ নীরবের সকালটাই শুরু হলো খারাপ দিয়ে। সারাটা দিন না জানি কি চায়। সে যে বিল্ডিংয়ে থাকে তার উপর তালায় আজ একজন নতুন ভাড়াটিয়া উঠেছে, হয়তো তার মতোই ব্যাচলার কেউ একজন। তারই মালপত্র ওঠানামা হচ্ছে উপরে। এই সকাল সকাল তার আরামের ঘুম হারাম করে দিল। গতকাল রাত জেগে পড়াশোনার কারণে ঘুমিয়েছে 3টে নাগাদ। কানের উপর বালিশ চাপা দিয়েও তেমন কোনো লাভ হলো না, যেন শুধু কান দিয়ে নয়, সারা শরীরের সমস্ত লোমকূশ দিয়ে বিদঘুটে শব্দ ঢুকছে। বিরক্ত হয়ে উঠে বসল।
দেওয়ালে টাঙানো ছোটোখাটো ভাঙাচোরা ঘড়িটার দিকে তাকিয়ে দেখলো 11টার একটু বেশি বাজছে। ধুর, আর একটু পরে উঠলে তো একেবারে দুপুরের খাওয়া খেয়ে ফেলতো। এখন আবার নাস্তার জন্য টাকা নষ্ট ভেবেই সেই ভাড়াটিয়াকে ডর্জন খানেক গালি দিল। দাঁতের ব্রাশ হাতে নিয়ে জানালায় উকি দিল নিচে দেখার উদ্দেশ্যে, কিন্তু একটা ছোটোখাটো ভ্যান গাড়ি আর দুজন কুলি ছাড়া কাউকে দেখতে পেল না। হাত মুখ ধুয়ে গেল নাস্তা করতে। আজ নিজেই নাস্তা বানাবে। কিছু বিধিবাম, ঘরে চাল, কিছু ডাল আর দুটা আলু ছাড়া কিছুই নেই। যেই দেখা সেই কাজ। ঠিক করে নিল আজ কোনো নাস্তাও হবে না, লাঞ্চও হবে না, আজ হবে ব্রাঞ্চ। প্রায় 10 মিনিট ধরে নিজের তৈরি করা অতি সুস্বাদু খিচুড়ির সামনে নিয়ে বসে আছে নীরব। কি একটা অবস্থা, না পারছে গিলতে আর না পারছে ফেলতে। এত সুন্দর চকচকে সাদা খিচুড়ি সে আর কোনো দিন খায়নি। খিচুড়ি রান্না করতে গিয়ে দেখেছে বাড়িতে একটা মরিচ লবণ ছাড়া আর কিছুই বাকি নেই। রাগে দুঃখে এখন এই খিচুড়ি মাথায় ঢালতে মন চাচ্ছে। রাগের মাত্রা আরেকটু বাড়িয়ে দিয়ে বেজে উঠল ফোনটা। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে উঠল আদিলের কণ্ঠস্বর। কি রে, কি অবস্থা? তোর অবস্থা মায়ের বাপ সালা। নীরবের কথায় কোনো হেলদোল দেখা গেল না আদিলের মধ্যে। এটা যেন তার নিত্যদিনের জানা ঘটনা। নির্বাক ভঙ্গিতে জিজ্ঞাসা করে, আজকে কোন রেসিপির উপর এক্সপেরিমেন্ট করছিলি? নীরবের বিরক্তির পারদয় কয়েক ধাপ বেড়ে গেল। খিচুড়ি রাঁধতে গেছিলাম, এখন লেটকা খিচুড়ি হয়েছে নাকি লুজ খিচুড়ি হয়েছে নিজেই বুঝতেছি না। আদিল হাসতে হাসতে শেষ। তাও ভালো যে সাথে ডিম পোচ করতে যাস নাই। গতবার ডিমের উপর এক্সপেরিমেন্ট করতে যাইয়া যেই কাহিনীটা হইল, মাফ চাই ভাই। নীরব প্রসঙ্গ পাল্টালো। কিরে, কাহিনী কি? আজকে তোরা এত খুশি খুশি লাগতেছে কেন? আদিল চুপ হয়ে গেল। একবার ভাবলো নীরবকে তার আর কে আর কথা বলবে, কিন্তু পরে ভাবলো না, এখন বলা যাবে না, পরে সময় করে বলবে না হয়। আদিল বলে, আচ্ছা শোন, তুই যেই বাড়িতে থাকিস ওইটার ভাড়া কত মাসে? আর একটা রুম দেখিস তো। কেন, তুই এসব জানি না কি করবি? আমি ঠিক করেছি পরীক্ষা পর্যন্ত ঢাকায় থাকবো, এরপরে যা করি করব। এইখান থেকে যাওয়া আসা যাওয়া কইরা পরীক্ষা দেয়া অনেক ঝামেলার। তুই কোন রুম খালি পাইলে বলিস। ভণ্ডামি কম কর শালা। টাকা কি বেশি হয়েছে নাকি? এত বেশি হইলে আমার কিছু দিস। আমার বাসা থাকতে তুই এবার বাসা ভাড়া নিবি কেন? আমার ভাবিস না ফ্রি দিতেছি, ভাড়া কিন্তু হাফ হাফ। কিন্তু তুই যদি এখানে আসাই পড়ছস তাহলে তোর মা এখন গেল কেন? আরে চাচারা বুঝাইছে এইখানে থাইকা অনেক খরচ হ্যানতেন। বাড়িতে গেলে আমি আব্বার ব্যবসায় হাল ধরতে পারুম, কিন্তু এখন পরীক্ষা না দিয়ে কিছু শুরু করতে চাইতাছি না। দেখা যাক সামনে কি হয়। আচ্ছা আয়সা পড়, আর আমার লুজ খিচুড়ি খাওয়ার প্রিপারেশন নিয়ে আসিস। ধুর শয়তান, তোর খিচুড়ি তোর বউয়ের খাওয়া, রাখ। নীরব কল কেটে তার অতি কষ্টে করা খিচুড়ির প্লেট সরিয়ে রেখে বেরিয়ে পড়ল বাইক নিয়ে। কলেজের এক ছেলের কাছ থেকে তার পাওনা 200 টাকা আদায় করাই এখন তার মূল উদ্দেশ্য। এরপরে না হয় আজকের ব্রাঞ্চটা সেই টাকা দিয়েই করবে। আজ ওয়াহিদ বাড়ি ফিরে এলো দুপুর 12টার আগেই। ওয়াহিদের আজ রিটার্ন পেশেন্ট ছিল বলে 11:30টার মধ্যেই রোগী দেখা শেষ হয়ে গেছে, কিন্তু ঘরে আসার অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরও ঝুমুরকে দেখল না। শায়লা বেগমকে জিজ্ঞাসা করতেই বলেন কোনো বান্ধবীর কাছ থেকে বই আনতে গেছে। ওয়াহিদের জানা মতে ঝুমুরের বন্ধুদের কেউই আশেপাশে থাকে না, অনেকটাই দূরেই সবার বাসা। আর ঝুমুরের কি এমন বইয়ের প্রয়োজন হতে পারে যে তাকে কিছু না বলেই চলে গেল? ঝুমুরের নাম্বারে কল দিয়ে দেখলো ফোনটা ঘরেই রেখে গেছে। রেগে গেল ওয়াহিদ। কথায় না কথায় গেছে, ফোনটাও নিয়ে যায়নি। আশ্চর্য। ওয়াহিদ বাড়িতে ফেরার প্রায় 40 মিনিট পর ঝুমুর আসলো। গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে দেরি হয়ে গেছে। না হলে তো কোনাদের বাড়ি তাদের বাড়ি থেকে মিনিট
25-এর রাস্তা হবে। রুমে ঢুকে ওয়াহিদকে বসে থাকতে দেখে নির্বাক ঝুমুক। কি আশ্চর্য, তার সাথে আজ এমন উল্টাপাল্টা হচ্ছে কেন? এখন কি বলবে ওয়াহিদকে? বই পেয়েছো? ওয়াহিদের শান্ত কণ্ঠ শুনে খানিকটা ভয় পেল ঝুমুর। মা তাহলে বলে দিয়েছে যে সে বই আনতে গিয়েছে, কিন্তু এখন কি বলবে? আপনি কখন আসলেন? আসলে বই আনতেই গিয়েছিলাম, কিন্তু কেয়া বইটা খুঁজে পাচ্ছিল না। ওয়াহিদ বিছানা থেকে উঠে ঝুমুরের সামনে গিয়ে দাঁড়ায়। ঝুমুরের রীতিমতো কাঁপতে থাকা নাকের ডগার ঘাম হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে মুছে ঝুমুরের চোখে চোখ রেখে বলে ওঠে, তুমি কি আমাকে বোকা ভাবো সুন্দরী? ঝুমুর কি বলবে বুঝতে পারছে না। প্রচণ্ড ভয়ও লাগছে মিথ্যা বলতে, তাও বুকে সাহস জুগিয়ে বলে ওঠে, আরে দেখুন না, আমি আসলে মোবাইলটা নিতেই ভুলে গিয়েছিলাম। আমার বান্ধবী মানে কেয়া তো এদিকে আসবে বলেছিল, তাই বলল আমি যেন ওর সাথে দেখা করি। বইটা তো আসলে আমার দরকার ছিল, কিন্তু আমি যাওয়ার আগে ওকে বলতেই ভুলে গিয়েছিলাম। ওয়াহিদ ক্রু তাকিয়ে রইল ঝুমুরের দিকে। ও আচ্ছা, কোন বই নাম বলো, আমি লাইব্রেরি থেকে আনিয়ে দিচ্ছি। না না, লাগবে না, ওকে বলেছি পরে নিয়ে আসবে। আচ্ছা, এখন ফ্রেশ হয়ে আসো। ওদের কথার মাঝেই রুমে আসলো সামিয়া। ওয়াহিদ আর ঝুমুরের উদ্দেশ্যে বলে, বাবা তোমাদের দুজনকে নিচে ডাকছে। ওয়াহিদ বলে, এখন? হুম। আচ্ছা, আমি যাচ্ছি, তুমি ফ্রেশ হয়ে নিচে আসো। ড্রয়িং রুমে খবরের কাগজ হাতে নিয়ে বসে আছে শাকিল শেখ। ওয়াহিদ গিয়ে তার সামনের সোফায় বসলো। বাবা ডেকেছিলে নাকি? ঝুমুর কোথায়? আসছে, তুমি কি বলবে বলো। শাকিল শেখ ওয়াহিদের দিকে তাকিয়ে বলেন, ঝুমুরের তো মাত্রই পরীক্ষা শেষ হয়েছে, আর তোমরা দুজনেই তো বিয়ের পরে একসাথে কোথাও ঘুরতে যাওনি, তাই আমি ভাবলাম কয়েকদিন একটু ঘুরে আসো, দুজনে ভালো লাগবে। এখনো তো এইচএসসি পরীক্ষা বাকি, তারপর আবার অ্যাডমিশনের ঝামেলা, পরে যাওয়া যাবে কোনো এক সময়, এখন ক্যান্সেল করে দাও। শাকিল শেখ পাঞ্জাবির পকেট থেকে দুটো টিকিট বের করে ওয়াহিদের দিকে বাড়িয়ে দিয়ে বলেন, আমি তো টিকিট কেটেই ফেলেছি, আর রিসোর্ট বুক করাও হয়ে গেছে। সমস্যা নেই, 3-4 দিন ঘোরাঘুরি করে আসলে কিচ্ছু হবে না। একটু ঘোরাঘুরি করে আসলে মন ফ্রেশ হবে, তখন কাজেও মনোযোগ বসবে ভালো। ওয়াহিদ আর কিছু বলতে পারল না। আচ্ছা ঠিক আছে। কালকেই কিন্তু রওনা দিতে হবে। আজকে রাতের মধ্যে হসপিটাল থেকে 4-5 দিনের জন্য ছুটি নিয়ে নেবে। আচ্ছা। প্রায় আধ ঘন্টা ধরে স্টেশন লাইব্রেরিতে বসে আছে আফরা। একটা টিউশনিতে যাওয়ার জন্য বের হয়েছিল, কিন্তু মাঝ রাস্তায় পৌঁছানোর পর স্টুডেন্টের মা ফোন দিয়ে বলে আজ স্টুডেন্ট পড়তে পারবে না। কাল রাত থেকেই মন মেজাজ প্রচণ্ড খারাপ। বাড়িওয়ালির সাথে এক দফা ঝগড়া হয়েছে। ঝগড়ার কারণ এই মহিলাই। আফরা 3টা টিউশনি করায়, একটা সাধারণত দিনে আর 2টো সন্ধ্যার পরে। তো গতকাল রাতে টিউশনি শেষ করে আস্তে আস্তে রাত 10টার কাছাকাছি বেজে যায়। এই বাড়ির বেশিরভাগ প্রত্যেকটা রুমের ভাড়াটিয়ায় স্টুডেন্ট কিংবা ব্যাচলর মেয়েরাই ভাড়া থাকে। তাদের সবার জন্যই কিছু নিয়ম বরাদ্দ ছিল, যেগুলোর মেনেই সবাই এখানে রয়েছে। সবাইকে রাত 9টার মধ্যেই বাড়ির গেটে ঢুকতে হবে, যেখানেই থাকুক না কেন। কিন্তু আফরা গতকাল রাতে এই নিয়ম ভঙ্গ করেছিল। সেই নিয়ম ভঙ্গের শাস্তি স্বরূপ আজ সকালেই তাকে বাসা খালি করতে হয়েছে। তাও ভাগ্য ভালো যে এক বন্ধুর কাছে একটা খালি বাসার সন্ধান ছিল। সকাল সকালই সেই বাসার মালিকের সাথে দেখা করে বাসাটা ঠিক করে ফেলল। আফরা উঠে দাঁড়িয়ে হাঁটতে লাগলো। ভাবলো আজকে আর কোনো টিউশনিতে যাবে না। নতুন বাসা গোছাতে হবে, আবার দুপুরের রান্নাও করতে হবে। নীরব সেই ছেলের কাছ থেকে টাকা নিয়ে ভর পেটে খাওয়া দাওয়া করে রুমে ফিরল। রুমে ঢুকতেই শার্ট প্যান্ট খুলে মোবাইলে হাত দেওয়া মাত্রই নিচ থেকে কারো চিৎকার চেঁচামেচির শব্দ কানে গেল। বিরক্ত হয়ে উঠে রুমের জানালাটা বন্ধ করে দিতে যাবে, তখনই নিচে দাঁড়িয়ে থাকা আফরাকে নজর এলো। আফরাকে এখানে দেখেই চমকে উঠল নীরব। আফরা রিকশাওয়ালাকে বলছে, 20 টাকার ভাড়া আপনি 40 টাকা চাচ্ছেন কেন? না জিজ্ঞেস করে উঠেছি বলে কি ভাবছেন? আপনি যত টাকা বলবেন তাই দিয়ে দিব নাকি? আমি কি ভাড়া জানি না নাকি? দেখেন, এত ক্যাচাল পাইরেন না।
এই দুপুরে এমনেও আমি রিক্সা নিয়ে বাইর হইতাম না হইলে আপনি কইছেন দেখা আইছি, এখন ভাড়াটা দিয়ে দেন, আমি জায়গা। দেখুন, এখন এসব কথা বললে লাভ নেই। আমি কি আপনাকে আসতে জোর করেছিলাম নাকি? আমি তো শুধু বলেছিলাম এইদিকে আসবেন নাকি। আপনার যদি ইচ্ছে না থাকতো তাহলে না নিতেন। সেজন্য তো এখন ভাড়া বেশি চাইতে পারেন না। দিন ধরুন। বলে আফরা 20 টাকার একটা নোট বাড়িয়ে দেয় রিক্সাওয়ালার দিকে। আচ্ছা যান, 30 টাকা দেন, আমি জায়গা। কেন, মামা বাড়ির আপনার নাকি? আমি 1 টাকাও বেশি দিব না। নিলে এইটা নিবেন, না হলে যান। লোকটা আফরার সাথে নিজের মিথ্যা যুক্তিকে হেরে গিয়ে তার পাওনা টাকা নিয়ে দফারফা হয়েছে। আফরা আর দাঁড়িয়ে না থেকে বাড়ির ভেতরে ঢুকে যায়। নীরব আফরাকে উপরের দিকে আসতে দেখে জানালার কাছ থেকে সরে দরজা খুলে দাঁড়িয়ে থাকে। সমাজসেবিকা হিসাবেও ভালো, ঝগড়াতেও ভালো, দামাদামিতেও ভালো। বাহ বাহ, ক্যা বাত হ্যায়। আফরা সিঁড়ি থেকে মাথা উঠিয়ে নীরবকে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে তাকিয়ে বলে, এই ছেলে, তোমার এখানে কি? আমি যেখানে যাই সেখানে পিছু পিছু চলে আসো, তাই না? আমি যে তোমার বড়, সে খেয়াল আছে তোমার? বড়দের রেসপেক্ট করতে হয় জানো না? আর ঝগড়ায় ভালো আমাকে বললে নাকি? তুমি আমাকে কোথায় ঝগড়া করতে দেখেছো? হ্যাঁ, আমি কোন কারোর সাথে ঝগড়া করছিলাম না, যা সঠিক তাই বলেছি। আর তোমার এখানে কি? আস্তে একটু জিরিয়ে নিন আপু, এটা তো আমারই রুম আপু। 1 গ্লাস পানি দিব আপু? রুমে এসে বসুন। এই চুপ! পুপু করে মাথা খারাপ করে দিচ্ছে একদম। আমার পড়েছে যত বিপদ আপদ। বলেই 4 তলার সিঁড়িতে পা বাড়ায় আফরা। ধুর শালা, কি করলি জীবনে? অন্তত প্রেমিক হিসাবে ভালো হইতে পারতি। হা হুতাশ করে রুমে ঢুকলো নীরব। ঝুমুর ওয়াহিদ সকাল সকাল রওনা দিবে সাজেকের উদ্দেশ্যে। মনে মনে তো ঝুমুর খুশিতে আত্মহারা। পছন্দ মতো অনেক জামা কাপড় ব্যাগে ঢুকিয়ে নিয়েছে, যদিও ওরা মাত্র 3 দিন থাকবে। ওয়াহিদ হসপিটাল থেকে 4 দিনের ছুটি ম্যানেজ করতে পেরেছে। হাসপাতালের প্রতিষ্ঠাতা তার বাবা হলেও সে বাকি সব ডাক্তারদের মতো সব নিয়মকানুন মেনেই চলে। ওয়াহিদ একটু কাজে বাইরে গিয়েছিল, ঘরে এসে দেখে ঝুমুর আগে থেকেই রেডি হয়ে বসে আছে। ঝুমুর একটা লং টপ পরেছে আর লম্বা চুলগুলোকে ঝুটি করে নিল। সকাল 7টায় বাস ছাড়বে, তাই ভোর 6:30টায় বাড়ি থেকে বেরিয়ে গেল। ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত বাসে যাওয়ার টিকিট আগেই কাটা ছিল। ঝুমুরকে বাসে বসিয়ে রেখে ওয়াহিদ বাইরে যায়। কিছুক্ষণ পর হাত ভর্তি চিপস, চকলেট, জুস নিয়ে ফিরে আসে। ঝুমুর এত কিছু দেখে বলে, এগুলো কে খাবে? কেন তুমি? আমাকে কি আপনার রাক্ষস মনে হয় নাকি? এত কিছু এনেছেন কেন? ওয়াহিদ কিছু বলল না। বাস একেবারে খাগড়াছড়ি গিয়ে থামবে। এর আগে যদি কোথাও থামেও কোনো দোকান পাবো বলে মনে হয় না, তাই নিয়ে এলাম, যখন মন চায় খাবে। ঝুমুরদের বাস খাগড়াছড়ির গিয়ে থামলো দুপুর 2টায়। বাস থেকে নেমে ওয়াহিদ ঝুমুরকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। হাত মুখ দিয়ে দুজনেই দুপুরের খাবার খেয়ে নেয়। খাওয়া দাওয়া শেষ করে প্রায় 1 ঘন্টা পর ওয়াহিদ একটা চাঁদের গাড়ি ঠিক করে ঝুমুরকে নিয়ে উঠে পড়ল। ছাদ খোলা, গাড়িটির নাম চাঁদের গাড়ি। খোলা ছাদ দিয়ে আকাশ দেখা যাবে বলেই হয়তো এই নাম দেওয়া হয়েছে। তাদের সাথে আরও 5 জন যাত্রী ছিল। প্রায় ঘণ্টাখানেকের পথ পাড়ি দিয়ে খাগড়াছড়ি থেকে দীঘালায় পৌঁছালো তারা। তারপর সেখানে কিছুক্ষণ বিরতি নিয়ে গাড়ি ছুটল সাজেকের উদ্দেশ্যে। সবুজ পাহাড়ের বুকে আঁকাবাঁকা পিচ ঢালা পথ। সেই পথের 2 পাশে শুধুই সবুজের সমাহার। বাতাসে ঢেউ খেলে যাচ্ছে লম্বা লম্বা ঘাসগুলো। পাহাড়ের বুকে মাথা তুলে দাঁড়িয়ে থাকা বৃক্ষরাজিগুলো দেখলে মনে হয় যেন একটা সৌন্দর্যের নিদর্শন। সবুজের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে আদিবাসীদের ছোট্ট ছোট্ট ঘরবাড়ি। গাড়ি যতই সামনে এগোচ্ছে ততই যেন নীল সাদার মোড়া আকাশটা হাতছানি দিয়ে কাছে ডাকছে। ধীরে ধীরে বাড়ছে আঁকাবাঁকা ঢেউ খেলার রাস্তার উচ্চতা, সেই সঙ্গে যেন কমছে আকাশের সঙ্গে দূরত্ব। অদূরে ওই আকাশের গায়ে যেন পাহাড় ঢলে পড়েছে।
পেঁজা তুলোর মতো মেঘগুলো যেন চাইলেই হাতের মুঠোয় আটকে ফেলা যাবে। ঝুমুর এসব নৈবিক সৌন্দর্যের উপভোগ করতে করতে কখন যে উঠে দাঁড়িয়েছে তার ঠিক জানা নেই। হাত বাড়িয়ে ছুঁতে চাইল এক টুকরো মেঘখণ্ড। ওয়াহিদ ঝুমুরের এত খুশি দেখে তৃপ্তি হলো। অদূর পাহাড়ের শুভ্র মেঘের খেলা দেখতে দেখতে ঝুমুররা পৌঁছালো সাজেক ভ্যালি। সাজেক ভ্যালি পৌঁছাতে পৌঁছাতে বিকাল 5টা বেজে গেল। কংলাক পাহাড় আগে থেকেই ওয়াহিদের রিসোর্ট বুক করা ছিল, সেখানেই উঠল দুজন। মেঘপুঞ্জি রিসোর্টটার নামটা যেমন সুন্দর তার চেয়েও বহু সুন্দর তার চাক্ষুষ সৌন্দর্য। উঁচু পাহাড়ের বুকে গড়ে উঠেছে এই রিসোর্ট। ছোট ছোট পাখির বাসার মতো কতগুলো ঘর, হ্যাঁ ঠিক যেন পাখির বাসাই। ঘরের দেওয়াল থেকে শুরু করে ছাদ পর্যন্ত পুরোটাই সোনের। ঝুমুর হাঁ হয়ে তাকিয়ে দেখছে সব কিছু। রিসোর্টটার খোলা বারান্দায় দাঁড়ালে কয়েক মুহূর্তের জন্য মনে হবে যেন মেঘের সমুদ্র। সেই সমুদ্রের বুকে মাথাচাড়া দিয়ে উঠেছে কিছু বৃক্ষরাজি। ঝুমুর মেঘ দেখতে দেখতে খোলা বারান্দাটার একদম কিনারায় গিয়ে দাঁড়ালো। ওয়াহিদ এসে হাত ধরে বলল, এই কোথায় যাচ্ছ? তোমার কি মনে হচ্ছে নিচে মাটি? এই পাহাড়ের উচ্চতা কত তোমার কোনো আইডিয়া আছে? এত কিনারে যাবে না, বুঝছো? এখন চলো ফ্রেশ হয়ে রেস্ট করো, কালকে সকাল সকাল ঘুরতে যাবে। ঝুমুর ওয়াহিদের সব কথা শুনলো কিনা কে জানে, শুধু বলল, কাল কেন, আজকেই যাই। এখানে রাতে বাইরে যাওয়া তেমন ভালো না, আর দেখার মতো তেমন কিছুই থাকবে না। রাতে গাড়িও পাওয়া যাবে না, তাই সকালে যাব। একদম ভোরে উঠলেই তুমি দেখতে পাবে আসল সৌন্দর্য। ও আচ্ছা, তাহলে সকালেই যাব। এখন রুমে আসো। হ্যালো, বল। কেমন আছিস? এই তো ভালোই। তুই? তুই? ভালোই। তুই কি বলবো, ওগো শুনছো? আদিল খাট কাঁপিয়ে হাসতে লাগলো, বলে, ওই মামা না প্লিজ, তুই চলবে। কেউ হাসতে হাসতে বলে, আদিল বলে, তুই ঢাকা কবে যাচ্ছিস? এই তো আরো 2 দিন পর। ও আচ্ছা, তাহলে কালকে বিকেলে বাইরে যাবি? কেন? আমাদের শহরটা একটু ঘুরে দেখাইতাম আর কি। পরে তো ঠিকই খোটা দিবি। আর আম্মাও বললো তোর সাথে দেখা করবে, আমাদের বাড়িতেও নিয়ে আসবো, ঘুরে যাবি। কেয়া ফোনের ওপাশে মিটমিটিয়ে হাসছে। আদিলের ঘুরে দেওয়ানো বাহানা সে ভালোই বুঝতে পেরেছে। মুখে বলে, আচ্ছা গেলাম না হয়, কিন্তু খালাকে কি বলবো? বলবি তোর কোনো বান্ধবীর সাথে যাচ্ছিস। আরে আজব, এখানে আমার বান্ধবী আসবে কোথা থেকে? আদিল কিছুক্ষণ চুপ থাকে, তারপর হঠাৎ বলে, আইডিয়া, সব হয়ে যাবে, শুধু কালকে বিকেলে রেডি থাকিস। কেয়া কিছুই বলল না। কি করবে আদিল, তবুও বলল, আচ্ছা। সকাল সকাল আফরার ঘুম ভাঙল কর্কশ ফোনের শব্দে। ফোনের অপর পাশের মানুষটা মা ছাড়া আর কেউই না। আর কিছুক্ষণের মধ্যেই কলটা না রিসিভ করলে মা নির্ঘাত ফোনের ভেতর থেকে বেরিয়ে আসবে। ফোন কানে উঠিয়ে ঘুম ঘুম কণ্ঠে বলতে থাকে, কেমন আছো মা? এই তুই এখনো ঘুমাচ্ছিস? বেলা কয়টা বাজে সে খবর আছে? 11টা বাজতে চললো, নাস্তা করবি কখন? উফ মা, আজকে শুক্রবার, আজকে ঘুমোবো না তো কোন দিন ঘুমোবো? হ্যাঁ তাই কর, পড়ে তো আছিস সেই শহরে। কি খাচ্ছিস, কি করছিস কিছুই দেখছি না। কত করে বলি বাড়িতে চলে আয়, তাও আসিস না। তুমি কি চাচ্ছ আমি আর পড়াশোনা না করি? বাড়িতে এসে করবোটা কি আমি? প্লিজ এখন অন্তত বিয়ের কথা বলো না। এই শোন না, একটা ভালো কথা মনে করেছিস, তোর জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে। ছেলেটা খুব ভালো, নেভিতে চাকরি করে। তুই সামনের সপ্তাহে একবার বাড়িতে আয় না। আমি তো বিয়ে করতে বলছি না, অন্তত একবার দেখে যা, পরে যদি ভালো লাগে সেটা অন্য কথা। আচ্ছা মা, তোমার কাছে কি এ বিষয় ছাড়া আর কোনো কথা নেই? আমি বিয়ে করব না এমন না তো, আর কিছুটা দিন যাক, তুমি যে ছেলেকে নিয়ে আসবে তাকেই বিয়ে করে ফেলবো। আচ্ছা দেখ, তুই যা ভালো মনে করিস। এখন কি নাস্তা বানাবি নাকি একেবারে দুপুরে রান্না করবি? দেখি কি করা যায়, নতুন বাসায় তো বাজারও নেই। নতুন বাসা মানে বাসা বদলেছিস নাকি? কই কাল তো কিছুই বললি না। আরে তেমন কিছু না, ওই বাসা থেকে ভার্সিটি যাওয়া আসা করতে একটু অসুবিধে হতো, তাই অন্য বাসা নিয়েছি। ও বাবা আর আয়রা কেমন আছে?
বিচ্ছুটা পড়াশুনো করছে তো ঠিকঠাক মতো? বিচ্ছু আগের মতোই আছে। স্কুল প্রাইভেট যাওয়া ছাড়া আর পড়াশোনার সাথে তার সম্পর্কই নেই। আরে বাবা! বাবার কথা জিজ্ঞাসা করতেই থেমে গেল আফরার মা। কি বলবেন স্বামীর কথা? বলবে যে একটু আগে তার সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গেছে? দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, হ্যাঁ ভালো আছে। আফরা নিজেই তার বাবার সম্বন্ধে জানে, তাই মাকে আর বেশি ঘাটালো না। আচ্ছা, এখন রাখছি। খিদের পেট চোচো করছে, কিছু একটা রান্না করতে হবে। আচ্ছা সাবধানে থাকিস, আর টাকা লাগলে বলিস, পাঠিয়ে দিব। আচ্ছা, নিজের খেয়াল রেখো। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ওয়াহিদ আর ঝুমুর ওদের রিসর্ট থেকে সকালের নাস্তা শেষ করে কংলাক পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে যায়। কংলাক পাহাড় হচ্ছে কংলাক পাহাড়ের সবচেয়ে উঁচু স্থান। সেখানে আদিবাসীদের জীবনযাত্রা, ঘর বাড়ি, দোকানপাট সব কিছুই ছিল বৈচিত্র্যময়। ওয়াহিদ সেখান থেকে ঝুমুরের জন্য নীল রঙের একটা তাঁতের শাড়ি নিল। দুপুরের আগেই দুজন আবার কটেজে ফিরে আসে। সকাল থেকে পাহাড়ে হাঁটাহাঁটির ফলে দুজনেই বেশ ক্লান্ত হয়ে যায়। ওয়াহিদ রুমে ঢুকেই ফ্রেশ হতে চলে যায়। ঝুমুর একটু ঘাটাঘাটি করে দেখছে ওয়াহিদের কেনা সেই শাড়িটা। এত সুন্দর কারুকাজ করা শাড়িটার উপর যে কারো চোখ আটকে যেতে বাধ্য। ঝুমুর শাড়িটাকে গায়ের উপর জড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখছিল। ওয়াহিদ সেই সময় বের হলো ওয়াশরুম থেকে। শরীরের উন্মুক্ত অংশে বিন্দু বিন্দু পানি জমে আছে। অর্ধ ভেজা টাওয়াল নিয়ে ভেজা চুল মুছতে মুছতে ঝুমুরের কাছে গিয়ে বলে, আজকে শাড়িটাই পরো। আজ কি আর কোথাও যাব? ওয়াহিদ ভেজা হাতটাকে ঝুমুরের গালে ছুঁয়ে দিয়ে বলে, এতটুকুতে ক্লান্ত হয়ে গেলে নাকি? ঘোরার জন্য না এত লাফালাফি করছিলে? ক্লান্ত হব কেন? আমি তো এমনিই বলছিলাম। ও আচ্ছা, হলেও সমস্যা নেই। তোমার সকল ক্লান্তি দূর করতে তোমার ডক্টর হাজবেন্ড তো আছেই। মানে? এক জোড়া হাত ঝুমুরকে বেঁধে নিল নিজের সাথে। সেই সাথে বন্ধ হয়ে গেল দুজনের অস্ত্রদ্বয়। ঝুমুর খামচে ধরল ওয়াহিদের খোলা পিঠ। ওয়াহিদের ভেজা শরীরের স্পর্শ পেয়ে কেঁপে উঠল ঝুমুরের সর্বাঙ্গ। কিছু সময় পর ওয়াহিদ ঝুমুরকে ছেড়ে দিয়ে এক চোখ টিপ দিয়ে বলল, বুঝলে কেমন ক্লান্তি? ঝুমুর হাতের শাড়িটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। আধ ঘন্টা সময় নিয়ে গোসল শেষ করলো। শাড়ি পরতে গিয়ে দেখলো তাড়াহুড়ায় শুধু শাড়িটাই নিয়ে চলে গেছে। ওয়াহিদকে বাকি জিনিসগুলো দেওয়ার জন্য কথা বলতে হবে, লজ্জা পাচ্ছে ভীষণ। ওয়াশরুমের দরজা খুলে মাথা কিছুটা বের করে দেখলো রুমে ওয়াহিদ নেই। তাই ভেজা কাপড় পরেই বাকি কাপড়গুলো নিয়ে আবারও দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। ভেজা চুল গামছা পেঁচাতে পেঁচাতে বেরিয়ে আসলো ঝুমুর। রুমে এসে দেখলো ওয়াহিদ খাবার নিয়ে বসে আছে। বারান্দায় গিয়ে ভেজা কাপড়গুলো ছড়িয়ে দিয়ে এসে বলল, আমরা কি এখন রুমেই খাবো? হ্যাঁ, এখন বাইরে অনেক মানুষ, এত সামনে খেতে তুমি আনইজি ফিল করবে, তাই রুমে নিয়ে এলাম। ও এখন আসো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। ঝুমুর গিয়ে বসলো ওয়াহিদের পাশে। খাবারগুলো দেখে অনেক অবাক হলো, কারণ এখানে বেশিরভাগ খাবার প্রথম দেখছে। ঝুমুর কিছু বলার আগেই ওয়াহিদ একটা করে খাবার দেখিয়ে বলে, এগুলো হচ্ছে ব্যাম্বু চিকেন, হাঁসের মাংস, লাউ, চিংড়ি, কলা ভর্তা, ডাল আর জম শাক। ব্যাম্বু চিকেন সকালে অর্ডার করে রেখেছিলাম। এখানে এটার এত ডিম্যান্ড যে পাওয়া যায় না। খেতে এত টেস্টি যে ডিম্যান্ড হওয়ারই কথা। এ দেখো, তুমি ফ্যান হয়ে যাবে। আমি যখনই আসতাম প্রতিদিন এটাই খেতাম। আপনি এখানে আগেও এসেছেন? হ্যাঁ, আমাদের মেডিকেল ক্যাম্পিংয়ের জন্য আগে 2-3 বার আসা হয়েছিল, তাই জন্যই তো এখানকার অনেক জায়গায় চেনা জানা। ও। ঝুমুর ভাত নিতে গিয়ে দেখলো ওয়াহিদ একটা প্লেট নিয়ে এসেছে। প্লেট একটাই যে? আচ্ছা আপনি খেয়ে নিন, তারপর আমি খাবো। বলে ঝুমুর খাটে বসলো। ওয়াহিদ কিছু না বলে প্লেটে ভাত নিয়ে ঝুমুরের সামনে বসলো। প্রথম লোকমা ঝুমুরের সামনে বাড়িয়ে দিল। ঝুমুর তাকিয়ে রইল ওয়াহিদের দিকে। কি হলো, খাও। আপনি খাবেন না? হ্যাঁ, একসাথেই খাবো। ঝুমুর কিছু না বলে ভাত মুখে নিল। দুজন এক প্লেটে খেয়ে উঠল। ওয়াহিদ হাত ধুয়ে এসে একজনকে কল করে বলল ভাতের প্লেটগুলো নিয়ে যেতে। ওয়াহিদ বলল, চলো বারান্দায় যাই,
ঝুমুর খোলা বারান্দায় গিয়ে দোলনায় বসলো। ওয়াহিদ পিছন থেকে হালকা ধাক্কা দিচ্ছে। খুশিতে ঝুমুরের মনের প্রজাপতি উঠছে। সব কিছু এত সুন্দর লাগছে কেন? আসলে কি সব এতটা সুন্দর, নাকি তার পাশের মানুষটার জন্য সব এত সুন্দর হয়ে উঠেছে? দুপুরের খাওয়া দাওয়ার পর রিনির কাছ থেকে একটা শাড়ি চেয়ে নিল কেয়া। রিনি তো বারবার জিজ্ঞাসা করছিল শাড়ি দিয়ে কি করবে, কোথাও যাচ্ছে নাকি, কিন্তু কেয়া কিছুই বলল না। ওদের কথার মাঝেই বাড়ির কলিং বেল বাজলো। রিনি গিয়ে দরজা খুলে দিল। দরজার বাইরে দাঁড়িয়ে ছিল পলি। রিনিকে দেখা মাত্রই পলি বলে উঠল, কে আপু কোথায়? আমি ওনার সাথে দেখা করতে এসেছি। কেয়ার সাথে দেখা করতে এসেছো? ওকে তুমি কিভাবে চিনো? কেয়া দরজায় রিনির সাথে কারো কথা বলতে শুনে এগিয়ে গেল। পলিকে দেখে চরম আশ্চর্য হলো, কিন্তু নিজেকে সামলে নিয়ে বলল, আমি রিনি আপু, ওকে আমি আসতে বলেছি। ওই দিন আমার বন্ধুর সাথে কথা বললাম না তোমাকে, পলি ওরই বোন হয়। ও, ভেতরে এসে বসো। পলি ঘরের ভেতরে ঢুকে বলল, আমি বেশিক্ষণ বসবো না, আপনি রেডি হয়ে আসুন। রিনি বলল, রেডি হয়ে আসবে কেন? আপু, আপনাকে বলিনি যে উনি আমাদের বাড়িতে যাচ্ছেন? আমার মা বলেছে কে আপুকে আমাদের বাড়িতে নিয়ে যেতে। কি রে কেয়া, সত্যি নাকি? আসলে আপু হ্যাঁ, আদিলের আম্মু আসার সময় আমার সাথে দেখা করতে পারেনি, তাই বলেছি যে ওনার সাথে দেখা করতে একটু যেতে। আমিও ভাবলাম যাই, অনেকদিন আন্টির সাথে দেখা হয় না। ও আচ্ছা, তো কি একাই যাবি নাকি ভাইয়া দিয়ে যাবে? না, ও তো আছেই, যেতে পারবো। আর আসার সময় আদিলকে বলবো গাড়িতে উঠিয়ে দিতে। আচ্ছা, রেডি হয়ে নে। রিনি ড্রয়িং রুমে বসে পলির সাথে টুকটাক কথা বলল। প্রায় 20 মিনিট পর কেয়া একটা আকাশি রঙের শাড়ি পরে বের হয়ে আসলো। কেয়াকে দেখে রিনি কপাল কুঁচকে বলল, এত সেজেছিস যে? কই এত সেজেছি, শুধু শাড়ি তো পরেছে। হ্যাঁ, কিন্তু তোকে খুব সুন্দর লাগছে আজ। কেয়া মুস্কি হেসে বলল, থ্যাংক ইউ। আচ্ছা, সাবধানে যা আর তাড়াতাড়ি চলে আসবি। কেয়া রিনিকে জড়িয়ে ধরে গালে একটা চুমু দিয়ে বলে, ওকে মাই সুইট সিস্টার। কেয়া পলির সাথে বের হলো ঠিকই, কিন্তু তার মাথায় ঘুরপাক খাচ্ছে অন্য কিছু। পলি ওকে নিতে এসেছে, এটাও সম্ভব নাকি?